আমি ইতিমধ্যে বক্তৃতার শুরুতে আমার পরিচয় হিসেবে বাংলা একাডেমির মহাপরিচালক বলা নিষিদ্ধ ঘোষণা করেছি। এটা এই সভায় সেটা এসে পৌঁছায় এবং বলেছি যে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে যেখানে অতিথি করা হয় সে ধরনের কোনো প্রোগ্রামে আমি যাব না। ইনফ্যাক্ট এখনো যাই নাই এবং আগামী দিনগুলোতে যাব না বলে ঠিক করেছি। এখানে আমি এসেছি যে তার একটা কারণ, হয়তো এখানে আমার যারা সহবক্তা আছেন তারা বক্তা হিসাবে কেমন সেটা আপনারা জানেন, কিন্তু দীর্ঘদিনের আমাদের যে সোহবত সেটা খুব আকর্ষণীয়। আমরা অনেকেই একসঙ্গে আছি অনেকদিন ধরে, সেটা একটা কারণ। আরেকটা কারণ সাইরেনের সঙ্গে কিন্তু আমার একটা ঐতিহাসিক পীড়িত আছে। আমি এই যে তারা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চায় এই ধরনের একটা প্রোগ্রাম করেছে, এটা কিন্তু তাদের ক্ষেত্রে আমি জানি, আমি সাক্ষ্য দিচ্ছি যে এটা তাদের ক্ষেত্রে এই শিক্ষার্থী জনতার অভ্যুত্থান পরবর্তী কোনো বাস্তবতা নয়। এটা বহুদিন ধরে চলছে এবং আমরা আলাপ করছি এসব নিয়ে অনেকদিন ধরে। এটা যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয়েছে এটা ভালো হয়েছে। অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি এই অঞ্চলে, আপনারা অনেকেই উপস্থিত ছিলেন, যে বিশ্ববিদ্যালয়ের কাঠামো কেমন হবে, আমরা কেমন চাই ইত্যাদি নিয়ে। বিশেষভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আলাপ আমি আগে করিনি, মানে এই কিছুদিনের মধ্যে, এই অভ্যুত্থান পরবর্তীকালে। তো সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলাপটা করা জরুরি। এবং আমার ধারণা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা যে আলাপ করব এটা অন্তত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য হবে। চিটাং ইউনিভার্সিটির নাম বলতে পারছি না, কারণ বহুদিন ধরে সংবাদ পাচ্ছি যে চিটাং ইউনিভার্সিটির অবস্থা আমাদের ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোর চেয়ে খারাপ হয়েছে, এটা সংবাদ পেয়েছি, ফলে এই জন্য নামটা বললাম না। কিন্তু বাকি দুটার ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে আমার ধারণা। এখনও এই দুই ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটির মতো শিক্ষক এবং ছাত্রছাত্রীদের যে স্ট্যান্ডার্ড সেটাতে খানিকটা স্ট্রাকচারাল পরিবর্তন করলে কিছু ভালো ফল পাওয়া যাবে, এরকম আশা করার মতো ব্যাপার আছে। আমি যে আলাপ বহুদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে করছি, 100 বছর পূর্তির আগে থেকে এখনো চালাচ্ছি, তার মধ্যে কবিত্বের কোনো লক্ষণ নাই। এখানে যারা বক্তব্য দিয়েছেন এরা আমার আগে দুইজন, এবং ধারণাপত্রটি উপস্থাপিত হয়েছে, এই তিনটার মধ্যেই কবিত্বের কিছু ব্যাপার আছে। মানে একটা আইডিয়াল কন্ডিশন হুইচ ইজ ভেরি মাচ নেসেসারি। একটা আইডিয়াল কন্ডিশন মাথায় রেখে আলাপ করার একটা প্রবণতা দেখতে পাচ্ছি আছে, এটা খুবই জরুরি। কিন্তু আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলাপ করি বা বিশ্ববিদ্যালয় সম্পর্কে, আমি এই আইডিয়াল কন্ডিশনটা সাধারণত পরিহার করতে চাই। আমার অবস্থানটা হলো এই যে ইউনিভার্সিটিগুলো বাংলাদেশের এত নিচে নেমে গেছে যে এটাকে টেনে যদি প্লেন লাইনে তোলা যায় তাহলে অনেক উন্নতি হবে, যথেষ্ট ভালো একটা জায়গায় যাওয়া যাবে, এরকম একটা পজিশন থেকে আমি সবসময় কথা বলি। এবং কথা বলি এই দিক থেকে, আগে যেমন আমি বলতাম যে বাংলাদেশ একটা খারাপ রাষ্ট্র হিসেবে চলছে যখন গত সরকার ছিল, এবং ধরা যাক আমি তখনও বক্তৃতা অনেকবার বলেছি যে খারাপ ছাত্রলীগের কর্তৃত্বে চলছে, তারপরও বিশ্ববিদ্যালয়ের পক্ষে অনেক কিছু করা সম্ভব, যে তার মান অনেক উন্নত করতে পারে। এবং সত্যের খাতিরে আমি এটা বলে রাখি যে গত সরকারের আমলেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের জন্য কাঠামোগত বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এই কথাটা কিন্তু সত্যের খাতিরে আমাদের বলতে হবে। বেশ কিছু, যেমন এখানে শিক্ষক মূল্যায়নের কথা এসছে, এটা কিন্তু অলরেডি প্রায় এটা বাস্তবে চলে গিয়েছিল। আপনারা অনেকে জানেন স্টুডেন্টরা, যেটা কিন্তু স্টুডেন্টের ড্যাশবোর্ডে চলে গেছিল। তারপরে আমাদের তো এটা মনে রাখতে হবে যে গত ভিসির আগের ভিসি কমার্স ফ্যাকাল্টির 900 কোর্সের ছাত্রছাত্রীর সংখ্যা 3600 থেকে কমিয়ে একবারে 1200 করে ফেলেছিল। এবং তার ওই ভিসি শিক্ষকদের জন্য কিছু নিয়মকানুন বেঁধে দিয়েছিল এবং 1000 স্টুডেন্ট কমিয়েছিল পার ইয়ার, মানে 5000 স্টুডেন্ট কমিয়েছিল। এগুলো খুবই ভালো সিদ্ধান্ত ছিল। কিন্তু যা হয় সেটা হলো যে খুব রাষ্ট্র যদি বিশ্ববিদ্যালয়ের উপর চেপে বসে, রাজনৈতিক দল যদি চেপে বসে এবং তাদের ছাত্র সংগঠন যদি এখানে অন্য অনেক কিছু করে, তাহলে আসলে সেই উদ্যোগগুলো বাস্তবায়ন করা খুব কঠিন হয়ে পড়ে, সেগুলো কাজের একটা পর্যায়ে পৌঁছা খুব কঠিন হয়ে পড়ে। আমি এখন বিশেষভাবে গত 5ই আগস্টের পর থেকে আলাপ করতে আগ্রহী, এবং যে আলাপটা আমি বারবার মনে করিয়ে দিতে চাই
যে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গত 50 বছরে মানে স্বাধীনতার পর থেকে আমরা প্রথমবারের মতো এমন একটা পজিশনে আছি যে পজিশনে থেকে অনেকগুলো উদ্যোগ আয়োজন নেওয়া সম্ভব, মানে এটা হাতে আছে। আমি সবসময় কথা বলি এমনভাবে যে আজকেই ইউনিভার্সিটি যে ব্যাপারগুলো করতে পারে। এটা সাইরেনের পক্ষ থেকে যে ধারণাপত্রটি উপস্থাপন করা হয়েছে সে অবস্থানের খানিকটা বিরোধী। সাইরেনের অবস্থানটি আপনারা জানেন যে একটু পুঁজিবাদ বিশ্ববিদ্যালয়ের যে রূপ কল্পনা করে, বাজার অর্থনীতি যে রূপ কল্পনা করে, আগে লিবারালিজম এবং এখন নিউ লিবারালিজম যেভাবে বিশ্ববিদ্যালয় চালাতে চায় সেগুলোর একটা ক্রিটিকের উপর প্রতিষ্ঠিত সাইরেনের যে মূল বক্তব্যটি। সেটা খারাপ নয়, কিন্তু এখানে কিছু কিছু ক্ষেত্রে আরেকটু সাবধান হতে হবে এই ঘোষণাপত্রে। যেমন একটা হলো যে এখানে বেশ কিছু পুরনো আমলের কথাবার্তা হুবহু রয়ে গেছে, সেগুলো একটু পরিবর্তন করা দরকার। সাবধান হওয়া দরকার যেন এগুলো আর ফিরে না আসে। এখনকার পরিস্থিতি হলগুলোতে আসলে ঠিক আগের মতো অবস্থায় আর নেই। টেরি ইগলটন সম্পর্কে যেটা বলা হয়েছে সেটাও সাবধানতার সঙ্গে দেখা দরকার। খেয়াল রাখতে হবে, টেরি ইগলটন নিউ লিবারালিজমে ইউনিভার্সিটির যে মৃত্যুর কথা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় আসলে কোনো জমানাতেই তার ধারে কাছে কোথাও যায়নি। ফলে ইগলটনের কথাটা আমাদের ক্ষেত্রে আসলে সেভাবে প্রযোজ্য নয়। কিংবা আমব্রেলা অ্যাক্ট কিংবা আইকিউসির কথা যে বলা হয়েছে কিংবা হ্যাকেবের কথা বলা হয়েছে, আমি আমব্রেলা অ্যাক্ট সম্পর্কে প্রথম থেকে আলাপ করার সময় এটা বলেছিলাম যে এদের ধান্দা খারাপ, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যদি ইভেন আমব্রেলা অ্যাক্ট, হ্যাকেব, আইকিউসি এগুলোর কোনো কোনো ব্যাপার ইস্তেমাল করতে পারে তাহলে আমি খুশি হব, কারণ এর অবস্থা আরও অনেক নিচে। এবং আমি তখনই আশঙ্কা করছিলাম যে আসলে পারবে না, সত্যি সত্যি পারে নাই। আমব্রেলা অ্যাক্ট প্রায় শেষ হয়ে যাচ্ছে, হ্যাকেব প্রকল্প শেষ হয়ে গেছে এবং এখানে ঠিকই বলা হয়েছে যে কিছু লোক কিছু টাকা পয়সা ইনকাম করেছে, এর বাইরে আসলে কিছুই ঘটেনি। কারণ ইউনিভার্সিটির সে ক্যাপাবিলিটি নাই যে সে যে বিশ্ব ব্যাংকের পরামর্শ মতো একটা বাজারি ভাবে বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করবে, এটার কোনো ক্যাপাবিলিটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর নাই। ঢাকা ইউনিভার্সিটিতে আসলে এই প্রকল্পগুলোর ফলে বস্তুত কোনো পরিবর্তনই ঘটেনি। আমি এগুলোর প্রত্যেকটার সঙ্গে যুক্ত ছিলাম ডিপার্টমেন্টের দিক থেকে, আমি এগুলোর আলোচনা পরিচালনার সঙ্গে যুক্ত ছিলাম, আমি এগুলোর প্রত্যেকটার ব্যাপারে সেমিনারে প্রবন্ধ করেছি এবং আমি জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো পরিবর্তন হয়নি, কারণ ওর ক্যাপাবিলিটি নেই যে সে ওই অনুযায়ী কোনো পরিবর্তন করবে। এবং আমি বাজার কথাটা অনবরত মানে একটু জনরোষের মুখে পড়ার ভীতি নিয়েও অনবরত বলতে চাই। আমার মনে হয় বাজার নির্ভর বিশ্ববিদ্যালয় ব্যবস্থায় করা উচিত, বাণিজ্যিকীকরণ নয়। কিন্তু বাজারটা কি? আমাকে একজন বললো যে খুব বিমর্ষভাবে, আমি বহুদিন থেকে এটা বলে আসছি, আমাকে একজন বিমর্ষভাবে বললো যে আমরা কি ফিলোসফি পড়বো না? আমি বললাম ফিলোসফি দারুণ বাজার আছে, আপনি পড়বেন না কেন? ফিলোসফি তো অসাধারণ বাজার আছে। ফিলোসফির বাজার পশ্চিমে নানান কারণে বাড়ছে, মানে ব্যাপকভাবে বাড়ছে। কিছু ফিলোসফির প্র্যাকটিক্যাল ফিল্ড এর বাজার এত বেশি বাড়ছে যেটা আসলে ইউনিভার্সিটির টপ রেটের সাবজেক্টের মধ্যে চলে গেছে। তো আপনি পড়বেন না কেন? আপনি কি সাহিত্য পড়বেন না? পড়বেন, বিরাট বাজার আছে। প্রশ্ন হলো বাজার বলতে কি বুঝেন আপনি? বাজার বলতে কি মানে কর্পোরেট হাউসে মাল বিক্রি বুঝেন নাকি? সোসাইটিতে 100 রকম বাজার আছে। রাষ্ট্রের জন্য বাজার প্রয়োজন, মানে লোক প্রয়োজন হয়, সমাজের জন্য লোক প্রয়োজন হয়। আপনাকে এটাকে কি করতে হবে? একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আপনাকে দেখাতে হবে যে এই স্কিলওয়ালা লোক এখানে কাজ করবে। এই তো যে কোনো সাবজেক্টের জন্য বাজার আছে। আপনাকে দেখতে হবে কতটুকু বাজার আছে, বড় না ছোট, কোন লেভেলে আপনি পড়াবেন। বহু ডিপার্টমেন্ট আছে ঢাকা ইউনিভার্সিটিতে যেগুলো আন্ডার গ্রেডে না পড়িয়ে দুর্দান্ত মাস্টার্স কোর্স প্ল্যান করা যায়, পিএইচডি কোর্স প্ল্যান করা যায়, 5টা ডিপার্টমেন্টের সঙ্গে মিলিয়ে দারুণ ইন্টারডিসিপ্লিনারি কোর্স প্ল্যান করা যায়, হায়ার স্টাডিজ করা যায়। কে বলছে আপনাকে বাজার না? আপনাকে কেন সব আন্ডার গ্রেড পড়াতে হবে? কেন আপনাকে সব ডিপার্টমেন্ট 50 বছর ধরে, 100 বছর ধরে 100-200 স্টুডেন্ট পড়াতে হবে? বাজার বলতে এটা বোঝায়। কিন্তু ওই যে বাণিজ্যিকীকরণ বলে আরেকটা কথা আছে, আমরা সেটার কথা বলছি না। বাজার আর বাণিজ্যিকীকরণ দুটো এক জিনিস নয়। এই ব্যাপারেও আমি সাবধান হওয়ার প্রয়োজন আছে বলে মনে করছি। এবং এই যে আইকিউএসি কিংবা হ্যাকেব কিংবা বাজার কিংবা আমব্রেলা অ্যাক্ট, এই ব্যাপারগুলো যে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে কত মানে নিরীহ, ধোড়া সাপের মতো নিরীহ, এরা যে ঢাকা ইউনিভার্সিটির কোনো ক্ষতি করতে পারে নাই তার প্রমাণ হিসেবে আপনাদের বলছি যে অধ্যাপক আরেফিন সিদ্দিক যখন ভিসি ছিলেন, তিনি যেভাবে ওভারনাইট এতগুলো ডিপার্টমেন্ট খুলেছিলেন, আপনারা নিশ্চয়ই থাকেন যে এই
ডিপার্টমেন্ট খোলার মধ্য দিয়ে ঢাকা ইউনিভার্সিটির একাডেমিক যে অধপতন ঘটেছিল, এটা আগে পরের 50 বছরে এর কোনো তুলনা হবে না। এবং তিনি এই কাজগুলো করেছিলেন কিনা এই সমস্ত প্রকল্প চলার সময় তিনি বাজারকে পাত্তা দেন নাই, হ্যাকেপকে পাত্তা দেন নাই, আইকিউসিকে পাত্তা দেন নাই, কিচ্ছুকে পাত্তা দেন নাই। তিনি তার স্টুডেন্ট নিয়োগ দেওয়ার জন্য ডিপার্টমেন্ট করে দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর মেয়ের জন্য ডিপার্টমেন্ট করে দিয়েছেন, তিনি তার স্টুডেন্টকে 10টা ডিপার্টমেন্টে শিক্ষক নিয়োগের জন্য নিয়ম করে দিয়েছেন। কিসের হ্যাকেপ, কিসের আইকিউসি, কিসের বাজার? সুতরাং আমরা যখন বাস্তব গ্রাউন্ড থেকে কথা বলবো, আমাদের বুঝতে হবে যে আমাদের এখানে ইউনিভার্সিটি আসলে বাজার অনুযায়ী চলছে না, কর্পোরেট অনুযায়ী চলছে না, নিউ লিবারেল অনুযায়ী চলছে না, কারণ ওর ওই মুরদি নাই, যেগুলো করবে পার্সু করবে ওই মুরদর নাই। আমাদের ওই দৃষ্টিকোণ থেকে যদি আমরা আলাপে আগায়, তাহলে আমরা দেখবো যে ঢাকা ইউনিভার্সিটির বা প্রধান ইউনিভার্সিটি যেগুলো এখনো ক্যাপাবিলিটি আছে, শিক্ষক আছে আন্ডার গ্রেডে পড়ানোর জন্য, আমি বলবো যে তাদের প্রধান দায়িত্ব হলো আন্ডার গ্রেড প্রোগ্রামটাকে আন্ডার গ্রেড করে তোলা। আন্ডার গ্রেড করা মানে কি? মানে ডিসিপ্লিনারি জ্ঞান দেওয়া। এখন অনেকে বলে যে এখানে বিসিএস পড়ে কেন? আমি বলেছি ঠিকই করে, তুইন করেছে, তুইনের বক্তব্য একদম ঠিক আছে, কিন্তু আমাদের ছেলেমেয়েরা যে বিসিএস পড়ে সেটা একদম ঠিক আছে, কারণ আমাদের এখানে ডিসিপ্লিনারি পড়াশোনার নামে আসলে একটা বিএ ডিগ্রি দেওয়া হয়। সে কোন ডিসিপ্লিনে পড়ছে এটা কোনো শ্বাস, কোনো আসর ওর মধ্যে পড়ে না, এক বিন্দু। তো না পড়লে সে কি হবে? সেটা আসলে বিএ ডিগ্রি নেয়, তো ডিগ্রি নিয়ে কি করবে? সেটা বিসিএসে দিবে। ও তো ডিসিপ্লিনারি জ্ঞান অর্জন করে না যে সে বাজারে সেল করবে এটা, তাহলে সে বিসিএস দিয়ে ঠিক কাজটি করে। তাহলে আপনার ইউনিভার্সিটি করতে হলে আপনার এখনই যেটা পারেন আপনি, আমি মনে করি যে বাংলাদেশের অন্তত 3টে ইউনিভার্সিটি, 2-1টা প্রযুক্তি ইউনিভার্সিটি থাকতে পারে, আমার অত নলেজ নেই, কিন্তু জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি এবং রাজশাহী সম্পর্কে আমার এই ধারণা আছে এইটুকু, যে একটা ভালো আন্ডারগ্রেড প্রোগ্রাম কিন্তু এখানকার যে টিচার আছে, এখানকার যে স্টুডেন্ট আছে, এটা দিয়ে করা সম্ভব। আপনি একটা স্ট্রাকচার চেঞ্জ করবেন, আপনি এটা ঘোষণা দেন না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে বলবো যে আপনারা একাডেমিক্যালি সিদ্ধান্ত নিয়ে একটা ঘোষণা দেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, স্টুডেন্টরা আমার উপর আশা করছে রাগ করবে না, কারণ এটা খুব চিকের ঘটছে না, মানে তোমাদের জীবনে ঘটছে না, যে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে না, এটা ঘোষণা দেন না। মানে পরীক্ষায় প্রশ্ন কমন পড়ে ছেলেমেয়েরা প্রশ্ন উত্তর মুখস্থ করে দেয়, ফাইনাল পরীক্ষা দেয়, ঠিক আছে? এর চেয়ে জঘন্য ব্যাপার তার হতে পারে না। এটা আন্ডারগ্রেড পড়াশোনার জন্য আপনাকে তো কি করতে হবে? আপনাকে পড়াশোনা করতে হবে, ডিসিপ্লিনারি কলাকৌশল রপ্ত করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে লাইব্রেরি। ঢাকা ইউনিভার্সিটির যদি আপনি ইউনিভার্সিটিতে রূপান্তর করতে চান, আগামী দিনই যে কাজ করা দরকার সেটা হলো, আপনি 5 বছর পরে হয়তো সফল হবেন, কিন্তু আগামী দিনই যেটা করা দরকার সেটা হলো আপনাকে যথেষ্ট ক্ষমতা সম্পন্ন ছাত্র ছাত্রীদের সঙ্গে খুবই ভালো আচরণ করবে সব দিক থেকে, এই রকম ক্যাপাবল সুপরিসর আপনাকে লাইব্রেরি তৈরি করতে হবে। কারণ লাইব্রেরি ছাড়া তো আন্ডারগ্রেড পড়াশোনা হতে পারে না। আপনার ক্লাসরুমে তো লাইব্রেরি মানে আন্ডারগ্রেড পড়াশোনার জায়গা না, আপনাকে লাইব্রেরিতে পড়তে হবে, 5টা বই পড়তে হবে। এবং শিক্ষক কি করবেন? শিক্ষক আপনি এই স্কিলটা রপ্ত করছেন কিনা শিক্ষক সেটা পরীক্ষা করবেন। কেমনে? ফাইনালে মুখস্থ উত্তর লেখা না, আপনাকে কাগজপত্র লিখতে দেবে, বলতে দেবে, আপনার 1-to-1 কমিউনিকেশন হবে। তো কেমনে হবে? এক রুমে 100 জন করে পড়াবেন, হবে না। এখানে একদম ঠিকই বলেছে যে হাইয়েস্ট 40, আরো কম হলে ভালো হতো, কিন্তু বাংলাদেশ গরিব দেশ, এর চেয়ে কম আমরা অ্যাফোর্ড করতে পারবো না। হাইয়েস্ট 40 এক ক্লাসে। আপনি কি 120 জন পড়াতে চান? নো প্রবলেম, পড়ান, 3টা ভাগ করে ফেলেন। তাহলে আপনাকে এই পদ্ধতিতে আপনি আন্ডার গ্রেডটা কমপ্লিট করেন না, তাহলে হয়ে গেল। তো আপনি বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর এখন, আমি এটা বললে লোকের রাগ করে এবং ট্রল করে, বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর বেসিক্যালি রিসার্চ ওয়ার্ক বলতে যেটা বোঝায়, এটা ঠিকমতো পার্সু করার মতো ক্যাপাবিলিটি নেই, কিন্তু আন্ডার গ্রেড দারুণভাবে চালানোর মতো ক্যাপাবিলিটি আছে। এমনকি প্রাইভেট ইউনিভার্সিটিরও আছে, 2-3টা সম্পর্কে আমি জানি আছে, ভালো আন্ডার গ্রেড বের করা পসিবল, কিন্তু আপনাকে সেদিকে যেতে হবে। আপনি আন্ডার গ্রেড এটা করার জন্য আপনাকে স্টুডেন্টরা যেন ঠিক মতো সহি সালামতে থাকতে খাইতে পারে এবং সকালবেলা ক্লাসে আসতে পারে, এটাও কনফার্ম করতে হবে, মানে হবে। এই কনফার্মেশনের জন্য আমি যেটা বলে থাকি যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং অন্য বিশ্ববিদ্যালয়েও সবচেয়ে ইতিবাচক পরিবেশ বিরাজ করছে। আমি 2-3টা হলের খবর পেলাম যে ফার্স্ট ইয়ারে অ্যাপ্লিকেশন করেছে এমন সমস্ত ছেলে মেয়েদের হলে সিট দেওয়া সম্ভব হয়েছে। এরপরে মনে হয় আমি হাউস রেটে ছিলাম, 102 জনকে তারা ফার্স্ট ইয়ারে সিট দিয়েছে। গত 53 বছরের যে কোনো সময় এটা বাংলাদেশে অকল্পনীয় ছিল। আপনি এই সুযোগটা কাজে লাগান না, স্বপ্ন কল্পনা থাকবে ডেফিনেটলি সামনে, আপনি একদম যেটা আজকে পারেন সেটা
বাস্তবায়ন করেন। এটা তো পারছেন আপনি, এটা একদম বাস্তব, এটা কল্পনাতীত ছিল যে কোনো সময়। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তারপরে 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 কল্পনাতীত ছিল, এটা হয়েছে তো। আপনি কোনো পরিবর্তন দেখতে পান না, এটা তো একটা বৈপ্লবিক পরিবর্তন। আপনি এটাকে কাজে লাগান। আপনি কি করেন? আপনি বলেন যে এখন থেকে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স পরীক্ষা হয়ে যাওয়ার পর কোনো ছেলে মেয়ে আর কখনো অবস্থান করতে পারবে না। এটা হলো আপনারা যত যে পার্টি করেন না, আপনারা রাজনীতি চান না, নো প্রবলেম। মানে আপনার লাইনটা হলো এই যে প্রত্যেকে একমত হবেন যে ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স পরীক্ষার পরে অথবা আপনারা যদি দয়া পরামর্শ হন রেজাল্টের পরে কেউ আর হলে থাকতে পারবে না। একমত হয়ে যান। একমত হয়ে যাওয়ার পরে আপনি বলেন যে একাডেমিক ক্যালেন্ডারে আমার ডাকসু ইলেকশনের ডেট ফিক্সড করে দিতে হবে। আপনি এই দুটা বলেন যে একাডেমিক ক্যালেন্ডারে ডেট ফিক্সড। কে যেন বলেছেন যে ওদের এই পত্রেই আছে যে আপনি একাডেমিক বিল্ডিং ইলেকশন চান। কেন? 2024 সালে তো আপনার এটা বলা উচিত না। আপনি আপনার ঘরে বসে কম্পিউটারে ভোট দেবেন। আপনার ড্যাশবোর্ড আছে না, আপনি ওখানে ভোট দিবেন তো, কিচ্ছু দরকার নাই। বুঝলেন না ব্যাপারটা? আপনাকে তো 2024 সালের বাস্তবতা অনুযায়ী আপনাকে এমন প্রস্তাব করতে হবে যে ইউনিভার্সিটি আজকেই করতে পারে। এটা আপনার তো কোথাও যাওয়ারই দরকার নাই, আপনার তো মিছিল মিটিং এর দরকার নাই, অনলাইন প্রপাগান্ডা হবে। পুরো জিনিসটা তো চেঞ্জ করে ফেলতে পারেন আপনি, তাই না? দরকার নাই তো আপনার। আপনি পুরো পলিটিক্যাল প্যাটার্নটাই তো চেঞ্জ করে ফেলতে পারেন। আপনি এই দুটো কাজ করেন, ডাকসু ইলেকশনের ডেট ফিক্সড করার জন্য নিশ্চিত করেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে। আর আপনি বলেন যে মাস্টার্স পরীক্ষার পরে আমার এখানে কোনো ছেলে মেয়ে আর থাকতে পারবে না। এরপরে আপনি বলেন, কেউ বলছে যে রাজনীতি নিষিদ্ধ, আপনি বলেন যে ঠিক আছে, একদম ঠিক। কেউ বললো যে রাজনীতি চলবে না, ইউনিভার্সিটি চলবে না, আমরা একদম ঠিক। কারণ ওই দুইটা জিনিস করার পরে আপনার কিছুই আর আগের মতো থাকবে না, একদম ঠিক হয়ে যাবে। এক প্রত্যেকটা জিনিস আপনার ইউনিভার্সিটির স্টুডেন্ট, ও পাগল, ও চুরি করে, সব স্টুডেন্ট, ওর জন্য সব বৈধ। বাইরের একটা স্টুডেন্ট না, আমরা কিচ্ছু মানবো না, মহাপুরুষ আমরা মানবো না। আপনি এই দুটো জিনিস পারেন, এখন বাস্তবতা আছে, আপনি এটা নিয়ে অগ্রসর হন প্রত্যেকে, তাহলে আপনার পরিস্থিতির আমূল পরিবর্তন করবে। এখানে তুহিন গানের বেশি সময় নিচ্ছে, ফলে আমাকে সময় কমাতে হচ্ছে, কারণ আমি জানি যে আপনারা অধ্যাপক সলিমুল্লাহ খানের বক্তৃতা শোনার জন্য অপেক্ষা করছেন। আমার লাস্ট কথা হলো, এমনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণভাবে গবেষণা ব্যাপারটা ঠিক মতো পার্সু করার মতো যথেষ্ট পরিমাণ স্ট্রাকচার নাই এবং যথেষ্ট পরিমাণ যোগ্য লোক নাই। আমি সায়েন্সের কথা ঠিক মতো বলতে পারবো না, আমি কমার্সের কথা কম বলতে পারবো, কিন্তু আর্টস এবং সোশ্যাল সায়েন্স সম্পর্কে এই বিষয়ে আমি আপনাদের নিশ্চয় দিয়ে কথা বলতে পারি, কারণ আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, আমি পত্রিকা সম্পাদনা করেছি এবং এদের স্কলাস্টিক চর্চা সম্পর্কে আমার যথেষ্ট ভালো ধারণা আছে, যেটা ভালো নাই। কিন্তু আমি বলবো 2024 সালে আপনি একটা অসাধারণ পিএইচডি প্রোগ্রাম ঢাকা ইউনিভার্সিটিতে করতে পারেন। আপনার টাকা দরকার হবে, সরকার টাকা দেবে। সরকার তো ফালতু কামে বৃত্তি দিয়ে ইউনিভার্সিটির মাস্টারদেরকে শুনেছি কাউকে 2 কোটি টাকা দিয়েছে, বিদেশে পড়তে পাঠিয়েছে। একদম বাজে জিনিস। এটাতে ইউনিভার্সিটির কোনো লাভ নাই, কারোরই কোনো লাভ নাই। ওই মাস্টার 2 বছর পরে বিদেশ চলে যায়, বেশিরভাগ ক্ষেত্রে ঘটেছে। না পড়ায় বিদেশ চলে গেছে বহু লোক, সবার মধ্যে, কারণ এটা ব্যক্তিত্ব সম, এটা রাজনীতি, এর সঙ্গে ইউনিভার্সিটির কোনো সম্পর্ক নাই। ওই পরিমাণ টাকা দিয়ে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে একটা দারুণ পিএইচডি প্রোগ্রাম করতে পারেন। কেমনে? আপনি ফুল টাইম ফুল স্কলারশিপে পিএইচডি বন্দোবস্ত করবেন, থাকার খাওয়ার ব্যবস্থা করবেন, প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার সমান বেতন দেবেন। সারা পৃথিবীতে হয় এগুলো, বেশি দরকার নাই, ওই পরিমাণ দিলেই হবে। থাকার ব্যবস্থা করবেন, ইন্টারন্যাশনাল হলের মতো একটা হল, নর্মাল। মাস্টার পাবেন কোথায়? ডিপার্টমেন্ট ওয়াইজ করলে হবে না, বেশিরভাগ ডিপার্টমেন্টে কিন্তু পিএইচডি সুপারভিশন করার মতো যোগ্য টিচার নাই। শিক্ষকরা আশা করছি, আমার কলিগরা আমার উপর বেশি ক্ষুব্ধ হবেন না এটা বলার কারণে। আপনি অ্যাটলিস্ট অনুষদ ওয়াইজ করবেন, ব্যবস্থা স্ট্রাকচার করবেন। আর কি করবেন? যে জন্য আমি বলছি যে অসাধারণ পিএইচডি প্রোগ্রাম সম্ভব, আপনি অনলাইনে সমস্ত পৃথিবী থেকে শিক্ষকের বন্দোবস্ত করবেন। এটা পসিবল, অত্যন্ত কম খরচে, অত্যন্ত কম খরচে। মানে আমাকে যে টাকায় ঢাকা ইউনিভার্সিটি হায়ার করেছিল, ওই টাকা দিয়ে আপনি হার্ভার্ডের টিচার হায়ার করতে পারবেন। আপনি বলবেন যে তুমি 15 দিন পরে 1 ঘন্টা সময় দিবেন একটা ক্লাস অনলাইন। আপনি বলবেন যে তুমি বছরে একবার আইসা 15 দিন থাকবো আমার এখানে, গেস্ট, অল্প টাকা দিব, বিমান ভাড়া দেবো, সুপারভাইজ করবে, কো সুপারভাইজ। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা কিন্তু এখন পসিবল বাংলাদেশে। এই ঢাকা ইউনিভার্সিটিতে কোনো প্রকার বাড়তি টাকা খরচ না করে আপনি একটা অসাধারণ পিএইচডি প্রোগ্রাম করতে পারেন। এই পিএইচডি প্রোগ্রাম করার মধ্য দিয়ে আপনি ইউনিভার্সিটির চেহারা পাল্টাই ফেলতে পারেন 10 বছরের মধ্যে। আর
আমাদের এখানে গবেষণা হবে কিভাবে? রাষ্ট্র তো টাকা দেয় না। আমি এই কথা বলে শেষ করব। ওই যে কারিকুলাম নিয়ে প্রচুর পরিমাণে তর্ক বিতর্ক হয়েছে, আমি বললাম যে এই রাষ্ট্র কি পরিমাণ অসৎ, কি পরিমাণ কানা, অন্ধ, বর্বর। সে একটা কারিকুলাম করেছে, কোটি কোটি টাকা খরচ করেছে, লোকদেরকে বিদেশে পাঠিয়েছে, কথায় কথায় ফিনল্যান্ড বলে, কথায় কথায় নরওয়ে বলে, কানাডা বলে, জানেন তো নামগুলো, অস্ট্রেলিয়া বলে, জাপান বলে, ওই যেগুলো শিক্ষায় দারুণ, এগুলোতে গিয়ে ওগুলো থেকে চুরি করে কাগজ বানাইছে। অথচ তার উচিত ছিল ওই টাকার চেয়ে অর্ধেক টাকা বাংলাদেশের আইইআর ডিপার্টমেন্টগুলোকে দিয়ে বলা যে তুমি 3 বছরের মধ্যে 500 পিএইচডি করিয়ে আমাকে রিপোর্ট দাও যে আমি কিভাবে আমার কারিকুলামটা চেঞ্জ করতে পারি। এটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়ে যেত, এটা শিক্ষা সংক্রান্ত একদম মাটি থেকে উঠে আসা দারুণ সব রিপোর্ট পাওয়া যেত, এবং এর মধ্য দিয়ে রাষ্ট্রের সঙ্গে ইউনিভার্সিটির রিসার্চ সংক্রান্ত যে কোলাবোরেশন, এটা একটা দুর্দান্ত নমুনা তৈরি হয়ে যেত। এটা বাংলাদেশ রাষ্ট্র মিন করে না, আমাদের সমাজও মিন করে না, খালি আমরা কথায় কথায় বলি রিসার্চ 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 রিসার্চ, এভাবে হয় না। কিন্তু ইউনিভার্সিটি আজকে যেটা করতে পারে সেটা কি? সেটা হলো রাষ্ট্রের কাছ থেকে টাকা চাইতে পারে, অ্যালামনাদের কাছে টাকা চাইতে পারে, সমাজের কাছে টাকা চাইতে পারে যে আমি একটা ফুল পেড ফুল টাইম রেসিডেন্সিয়াল পিএইচডি প্রোগ্রাম করবো। আজকে এটা সম্ভব ঢাকা ইউনিভার্সিটির পক্ষে, কারণ সে অনলাইনের মাধ্যমে অসাধারণ সব রিসার্চার এবং সুপারভাইজারও পেয়ে যাবে, কো সুপারভাইজার। আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় তার এখনকার যে জটিল অবস্থা, এগুলো কাটানোর পরেই যেগুলো তার পক্ষে সম্ভব সেই ধরনের কাজে অগ্রসর হবে, এবং তার মধ্যে দিয়ে বাকি সমস্যাগুলো আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবো। ধন্যবাদ সবাই।